रामदेव बाबा बोले थे कि अगर मोदी आएगा तो 350 रुपये में गैस का सिलेंडर मिलेगा, 35 रुपये लीटर आपको पेट्रोल मिलेगा, और घर घर मोदी हर हर मोदी होगा, साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी होगा। रामलीला मैदान पर बैठे थे, एक बार पुलिस गए तो सलवार पहनकर भाग गए, चूड़ीदार परे पालिए गए। सर प्रश्न अन्य জায়গায়, আমাদের প্রশ্ন সরকারের কাছে, আমাদের প্রশ্ন এতদিন বর্ধমানে 10 বছর ধরে যারা তৃণমূলের পার্টিটা করলেন, এতদিন পর্যন্ত বর্ধমানে যারা লাল ঝান্ডার পরিবর্তে যে লাল ঝান্ডা এক সময় জমিদার যোদ্ধাদের, जिन लोगों का कुत्ता बिल्लियों के नाम पर भी जमीन था, उन लोगों से जमीन छीनकर প্রান্তিক কৃষক জমির কি চাষিদের কাছে যে জমিটা তারা ভাগ করে দিল, তাদের বিরুদ্ধে যাদের রাগ ছিল তারা যখন লাল ঝান্ডার বিরুদ্ধে তৃণমূলকে সাপোর্ট করলেন, আমরা তাদেরকে প্রশ্ন করতে চাইছি যে যদি তৃণমূলের পার্টিটা ভালো হয় তাহলে আজ অবধি কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বাড়ির যে দুজনকে ঘুষ দিয়ে চাকরি দিয়েছিল, সেলফ ডিক্লারেশন দেওয়া সত্ত্বেও কেন তাদের চাকরি আজ পর্যন্ত বরখাস্ত হলো না? কেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে কেন আজ অবধি একটা এফআইআর দায়ের হলো না? কেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু যাদের যাদের নাম বললো কেন তাদের পুলিশে ইন্টারোগেশন হলো না? কেন সেই সময় যে এসএসসি চেয়ারম্যান ছিল তিনি কেন পদত্যাগ করছেন না? যে আমি থাকতে যারা এই ধরনের ঘুষ নিয়ে এসএসসি পিএসসি টেটকে যারা বদনাম করেছে তার জন্য আমি দায়ী? আসলে তা হয় না। जिसका खुद का घर शीशे का हो वो दूसरों का घर पत्थर नहीं फेंकते हैं। এখন সব চোরগুলো এক জায়গায় জমা হয়েছে, কেউ কারো বিরুদ্ধে বলবে না, আর এখন এখানে নতুন 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 জিনিস তৈরি হচ্ছে। আমরা আবারও বলছি যে যারা লেখাপড়া শিখে কলম পিষতে পারবে না, যারা লেখাপড়া কমপ্লিট করতে পারেনি, তাদের কি হবে তাদের? যারা রাজমিস্ত্রির সাথে কাজ করছে, ডেকোরেটার্সের সাথে কাজ করছে, রোড তৈরিতে কাজ করছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে ক্যাজুয়ালে যারা কাজ করছে, যারা বাড়ি বাড়ি রিডিং নিতে আসে, যারা লোকের বাড়িতে বিয়ে বাড়িতে ভিডিও ছবি তুলতে যায়, ফটো তুলতে যায়, যারা টোটো চালায়, রিক্সা চালায়, যারা সাইকেলের টায়ার পাংচার সেরে দেয়, যারা আপনার পায়ের জুতো ছিঁড়ে গেলে সারিয়ে দেয়, যারা বড় দোকানে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে, তারা কোথায় যাবে? সুপ্রিম কোর্ট বলছে 26,000 টাকা মাসে ইনকাম না হলে একটা পরিবার ভালো করে চলতে পারে না, কারণ আপনার সংসারে আগুন লেগেছে। गैसेर दाम, रामदेव बाबा बोले थे कि अगर मोदी आएगा तो 350 रुपये में गैस का सिलेंडर मिलेगा, 35 रुपये लीटर आपको पेट्रोल मिलेगा, और घर घर मोदी हर हर मोदी होगा, साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी होगा। रामलीला मैदान पर बैठे थे, एक बार पुलिस गए तो सलवार पहनकर भाग गए, चूड़ीदार परे पालिए गए। स्वदेशी जागरण आज অবধি এলো না, বরং স্বদেশী জাগরণের জায়গায় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে গোটা ভারতবর্ষের অর্থনীতিতে। কোথায় কোথায় হচ্ছে? প্রতিরক্ষা দপ্তরে হচ্ছে, ডিপার্টমেন্টে, যেটা গোটা ভারতবর্ষকে আমাদেরকে আগলে রাখবে, সেখানেও আজকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে। এলআইসি সেটাও বেচে দিয়েছে, রেল বিএসএনএল পুরনো কথা বেচে দিয়েছে, যেটুকু আছে সেটুকুও বেচে দেবে, মাটির নিচের যে সম্পদ সেটাকেও বিক্রি করে দিয়েছে। আর বলছে না এখন বিজেপি যে মেয়েদেরকে 30% চাকরিতে অগ্রাধিকার দেব, এয়ারলাইন্সটা তো পুরো বেচে দিলেন। এয়ারলাইন্সের ভেতরে তো অনেকগুলো মেয়ে এয়ার হোস্টেসের কাজ করতো, তারা কোথায় নতুন করে কাজ করবে? আগে তাদের চাকরিটা বন্ধ করলেন, তারপরে আজকে বলছেন নির্বাচনী ইশতেহারে যে আমরা 30% মেয়েদেরকে চাকরি দেব। আমরা কলিয়ারি বেল্টের মেয়েরা আছি, সেখানে কাজ করি, সেখানে অর্গানাইজেশন করি। আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ কমরেড আছেন, অভিভাবক কমরেড আছেন, মদন ঘোষ, তারা জানেন কলিয়ারিগুলোতে কী সিস্টেম, কী নিয়ম নীতিতে চলেছেন। একটাও সরকারি সংস্থানের নাম বলুন যেখানে আনফিট সার্টিফিকেট দিয়ে আর আনফিট সার্টিফিকেট না দিয়ে তার বাড়ির অন্য কেউ সেখানে চাকরি পায়। একমাত্র কলিয়ারিতে আছে যেখানে যদি কোনো মেয়ে চাকরি করে তাহলে তাকে কোনো আনফিট সার্টিফিকেট দিতে হয় না। যদি 10 বছর চাকরি বাকি থাকে তাহলে এমনিতেই সে চাকরিটা ছেড়ে দিতে পারে, তার বাড়ির কোনো ছেলেকে চাকরি দিয়ে দেয়। তাহলে এটা बीजेपीर पॉलिसी? ये मनुवाद का पॉलिसी है, जहाँ पर औरत को बोला जाता है कि इसका जगह सिर्फ 2 ही जगह पर है, किचन रूम या तो लेबर रूम, एर बाइरे मेয়েদের কোনো জায়গা নেই। আর তারা বলছে लड़कियों के साथ छेड़खानी करने वालों जनता तुम्हें माफ़ नहीं करेगी। और যখন হাতরাসে মনীষা বাল্মীকির সাথে পাশবিক অত্যাচার হয়, যখন কাশ্মীরে কাটোয়াতে সেই মেয়েটির সাথে যখন তার সাথে পাশবিক অত্যাচার হয়, যখন রূপনারায়ণপুরে হয়,
যখন বানপুরের পুষ্পা ঠাকুরের সাথে হয়, যখন উত্তরপ্রদেশে হয়, যখন ওই পূজা বলে মেয়েটা, যে মেয়েটা ডাক্তার ছিল, সে যখন স্কুটিটা খারাপ হয়ে গেল হাইওয়ের উপরে, গোটা স্কুটিটা সমেত মেয়েটাকে পাশবিক নির্যাতন করে পুড়িয়ে মেরে দিল, তখন তাদেরকে বাঁচানোর জন্য উত্তরপ্রদেশের হাতরাস থেকে শুরু করে একদম কাটুয়া পর্যন্ত, কাশ্মীরের কাটুয়া পর্যন্ত রেপিস্টদেরকে বাঁচানোর জন্য যদি কেউ কাঁধে ঝান্ডা নিয়ে লড়েছিল, তারা কিন্তু বিজেপি, তারা বিজেপি। এই করোনার সময়কালে দেখেছি। আজ মানতে হবে, হ্যাঁ কথাগুলো কঠিন, এর থেকেও কঠিন আমাদের ভবিষ্যৎটা, এর থেকেও কঠিন আমাদের বর্তমানটা, এর থেকেও কঠিন পশ্চিমবঙ্গের বুকে 10টা বছর আমরা কাটিয়েছি। 10টা বছর আমার জীবন থেকে চলে গেছে, আমি চাকরি পাইনি। 10টা বছর এখানে অনেক ছাত্র যুবরা বসে আছে, তাদের জীবন থেকে চলে গেছে। 10টা বছর এমন অনেক কারখানার শ্রমিকরা আছে যাদের কারখানাটা একবার বন্ধ হয়ে গেছে, আর খোলেনি, তাদের জীবন থেকে চলে গেছে। তাই তাদের জীবন যন্ত্রণার কঠিনের থেকে এই কথাগুলো কঠিন নয়, কঠিন নয়। এই করোনার সময়কালে একমাত্র দেশের সরকার আইন করলো। আইন করে কি বললো? বললো আলট্রাসোনোগ্রাফি করে যে রিপোর্টটা প্রত্যেকটা রাজ্য থেকে দেশের সরকারের কাছে যায়, যে কতগুলো আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট হলো এই জেলাতে, এই রাজ্যে, আর কতগুলো ভ্রূণ হত্যা হলো, কতগুলো এই বছরে কতগুলো পুত্র সন্তান জন্ম নিল, কতগুলো কন্যা সন্তান জন্ম নিল, তার রেশিওতে বোঝা যায় যে মেয়ে আর ছেলের রেশিওটা জনসংখ্যাতে কত ঠিক আছে। সেটাকে ঠিক রাখার জন্য, কন্যা ভ্রূণদেরকে যত্ন করার জন্য, আগলে রাখার জন্য আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, প্রেগনেন্সি মহিলাদের একটা রিপোর্ট দিল্লির সরকার চায়। করোনার সময়কাল এলো, বললো ও রিপোর্ট পাঠাতে হবে না। কেন? क्योंकि सरकार व्यस्त है। किससे? बोलो थाली बाजाते होबे, ताली बाजाते होबे, दिया জ্বালাতে হবে, এখন আমার কাজ আছে অনেক। আর এটা করে নিয়ে গোটা ভারতবর্ষের বুকে, গোটা ভারতবর্ষের বুকে, গোটা পশ্চিমবঙ্গের বুকে মেল ফিমেল রেশিওকে গড়বড় করে দিল। আর যত মেল ফিমেল রেশিওকে গড়বড় করবে, শুধুমাত্র এখানকার পারিপার্শ্বিক যে সমস্যা আছে, সমাবেশ সমাজ আছে, শুধু সেটা নয়, গোটা ভারতবর্ষের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে, পড়ছে তার প্রভাব। এগুলো আইন তৈরি করছে, কৃষি আইনটার জন্য যেন আইন তৈরি করেছে, কেরোসিন তেলের দামও বাড়িয়ে দিয়েছে। গরিব মানুষের পার্টি এরা, গরিব মানুষের। দিদিমণি তো ইলেকট্রিকে চার্জ করা স্কুটিতে নবান্ন চলে গেলেন, গেছেন না? বলছেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, আমি প্রতিবাদ করছি। কিসে চেপে? না ইলেকট্রিকে চার্জ করা স্কুটিতে চেপে। স্কুটিতে এমন চালালেন, কাত হয়ে বাঁ দিকে পড়ে গেলেন, পিছনে সবাই ওনাকে ধরে থাকলেন। কেন? বলছেন এবারের মতন ধরে দিই, আপদ কবে যাবে আমাদেরও সমস্যা সমাধান। নন্দীগ্রামে 8 কিলোমিটার করে দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন। পিতা আমাকে বলেছে দিদি আমরা হুইল চেয়ার নিয়ে বলবো না। আমিও পিতাকে বলেছি সকালে মনে মনে যে আমরা হুইল চেয়ার নিয়ে বলবো না, কিন্তু হুইল চেয়ারটা যারা ঠেলছে তাদের কথা তো বলতে হবে, তাদের কথা তো বলতে হবে। তারাও তো 8 কিলোমিটার রোদে গরমে হুইল চেয়ার ঠেলছেন, আর ঠেলে নিয়ে বলছেন যে বাবা আপদ কবে বিদায় হবে, আমি আর পারছি না, আমি আর পারছি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি তো ইলেকট্রিকে চার্জ করে স্কুটি নিয়ে চলে গেলেন। এবারে বলছে যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। দারুণ প্রতিক্রিয়া, দারুণ প্রতিবাদ। আমরা বললাম ভুলে গেলেন নাকি? যদি ভুলে গেছেন তাহলে বম্বি শাক পাঠিয়ে দিচ্ছি, নইলে ব্রেনোলিয়া টনিক আছে। গত 10 বছরে 14 বার ইলেকট্রিকের বিলের দামটা যদি কেউ বাড়িয়েছে তার নাম মমতা ব্যানার্জি। আশেপাশের রাজ্যগুলোতে দেখুন, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গের মতো এত ইলেকট্রিক বিলের দাম নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে। তাহলে পশ্চিমবঙ্গে কি শুধু বড় লোকের বাস, নাকি এখানকার সরকারের খিদে মিটছে না? আর সেই খিদে নিয়ে সরকারি স্কুল, কলেজ, হসপিটাল সেখানে হচ্ছে, হয়নি। এসএসসি পিএসসি টেট পরীক্ষা কেমন হচ্ছে? বলছে এ তো যেমন সেই বলে না যে চন্দ্রগ্রহণ এত বছর পর দেখবেন, সূর্যগ্রহণ এত বছর পর দেখবেন, এবারের এই ধূমকেতুটা এত বছর পর এসছে। এসএসসি আসছে বলছে এটাও হ্যালির ধূমকেতুর মতন, কবে আসবে কবে চলে যাবে বুঝতে পারছি না, প্রতি বছর হচ্ছে না।